নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, একটা কথা আপনাদেরকে আজকে জানাবার জন্যই ভিডিওতে আসলাম। আপনারা জানেন যে ষষ্ঠ বেতন কমিশনের যে আমাদের দিয়ে দেওয়ার বিষয়টি রাজ্য সরকার রাখেনি। সেটা না রাখার কারণ যে পে কমিশনের যে রিপোর্ট, যিনি চেয়ারম্যান ছিলেন, তার নামটা উচ্চারণ করতেও আমাদের অস্বস্তি বোধ লাগে। তা ব্যাপারটা যেহেতু ওনার বিষয় নয় আজকে, তাই এই ব্যাপারটা নিয়ে আর আলোচনা করছি না। ডিএর বিষয়টি ষষ্ঠ বেতন কমিশনে নেই, কিন্তু এই রাজ্যের কর্মচারী দিল্লি চেন্নাইতে যারা বেতন পেনশন পাচ্ছেন তারা কিন্তু এই যে ডিএটা নিয়মিতভাবে পেয়ে যাচ্ছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, একদম এআইসিপিআই মেনে। কেন্দ্রীয় নিয়মে, কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়মটা মানে হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। কেন্দ্র দেয় বলে এই রাজ্যের দিতে হবে, ব্যাপারটা এরকম না। সেটা বহুবারই আলোচনা হয়েছে এবং দিল্লি চেন্নাই নিয়েও বহুবার আলোচনা হয়েছে। এটা আলোচ্য বিষয় বটেই, কারণ অদূর ভবিষ্যতে এই ষষ্ঠ বেতন কমিশনের ডিও যাতে আমরা পাই সেই দিকে কিন্তু আমাদের ধ্যান থাকবে। সেটাই আমরা আপনাদের আগে থেকেই বলে রাখছি। এখন দেখুন, আমরা কিন্তু চাই যে দিল্লি চেন্নাইয়ের যে কর্মচারী তারা ডিএ পাক, কারণ তারা তো এই রাজ্যের কর্মচারী। কিন্তু তারা যে কেন্দ্রীয় নিয়মে ডিএটা পায় সেটা পঞ্চম বেতন কমিশনে ট্যাগ করেছিলাম, আমরা যাতে সার্বিকভাবে ডিএটা পাই সেই হিসাবে। কিন্তু রাজ্য সরকার বারংবার বলেছে যে দিল্লি চেন্নাইতে মানে কেন্দ্রীয় হারে বা কেন্দ্রীয় নিয়মে ডিএ দেওয়ার কোনো নিয়ম নেই, এবং তারা জেনেও সেই কথাগুলো অস্বীকার করে গেছে। কিন্তু তারা মিথ্যে কথা বলতে পারে, আইন আদালতে মিথ্যে কথা বলতে পারে, কিন্তু তা বলে এই না যে আইন আদালত তো আবেগে চলে না। আইন আদালতে প্রমাণ দিয়ে দেখাতে হয় যে দিল্লি চেন্নাই যে কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে এবং রাজ্য কর্মচারীরা, এই রাজ্যের কর্মচারী যে মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছে, আজকে সেটাই আমরা তুলে ধরব। দেখুন, আমাদের যে ডিএটা শুরু হয়েছিল পঞ্চম বেতন কমিশনের ডিএটা, বারবার বলেছি, আবারও বলছি এবং তালিকা দিয়েই বলছি যে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কর্মরত এবং দিল্লি চেন্নাইতে যে কর্মরত কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের দেয় ডিএর যে চার্ট, সেটা আপনারা একটু সুন্দরভাবে লক্ষ্য করুন। দেখুন, আমাদের 1/4/2008 থেকে ডিএ শুরু হয়েছিল, অর্থাৎ সেই সময় 2% ডিএ দিয়েছিল। কিন্তু দিল্লি চেন্নাইতে যেহেতু তখন এআইসিপিআই অনুসারে মোট ডিএ ছিল 12%, তখন কিন্তু তারা 1/4/2008 12% পাচ্ছিল। পরবর্তীকালে 1/6/2008 এই যে 2-এর পরে 4 যোগ করে 6 হয়, সেই 6% দিয়ে আমরা 1/6/2008 থেকে পেয়েছি। কিন্তু তাদের কিন্তু ওই 12% ডিএটাই কন্টিনিউ চলেছে। পরবর্তীকালে আরও 3% যোগে 1/11/2008 আমরা যখন 9, তারা কিন্তু ওই 1/4/8 তারাও কিন্তু তখনও 12% পাচ্ছে। ডিএ পৌনপুনিক, আমি বারবার বলেছি। অর্থাৎ একবার ঘোষিত হয়ে গেলে তারা নির্দিষ্ট ওই যে রেট অনুযায়ী তারা পেয়েই যাবে। তাই তারা সেই তখন কেন্দ্রীয় হারে ডিএ 12% ছিল এআইসিপিআই মেনে, তাই তারা আমরা যখন 2 তখন 12, আবার আমরা যখন 9 তখনও 12। পরবর্তীকালে 1/3/2009 আমরা যখন 12% ডিএতে প্রবেশ করলাম, দেখুন এই দিল্লি চেন্নাই তখন 1/4/2009 22
1/3/2009 22% পাচ্ছে, মাফ করবেন 1/3/2009 22% পাচ্ছে। এবার আমরা কি বলেছিলাম যে 2 থেকে শুরু হয়ে 12% ডিএ, এটা আমাদের কিন্তু ক্যাশ হিসাবে তুলে দেয়নি। পরবর্তীকালে বাম সরকার বলেছিল এই যে টোটাল যে ডিএটা বেসিকের উপর ক্যালকুলেশন করে 3 বছর ধরে দেবে। তা আমরা সেটা 3 বছর, 2 বছর বাম দিয়েছিল, পরবর্তীকালে তৃণমূল সরকার এসে আরও 2 ভাগ করে 2 কিস্তি মিটিয়ে দিয়েছে। সেটা বহুবার আপনাদের কাছে তুলে ধরেছি এবং জানো। তা আমরা যখন 1/3/2009 12, তখন 1/3/2009 22 পাচ্ছে দিল্লি চেন্নাই। আমরা রোপাকে মান্যতা দিয়ে এই 12% ডিএ আমরা কিন্তু দাবি জানাইনি, এবং ওরা যে পাচ্ছে সেটা সুমোটো রাজ্য সরকার তাদেরকে দিয়েছে, সেটা আমরা তুলে ধরেছি। এবার 1/4/2009 আরও 4% ডিএ যোগে, 1/4/2009 আরও 4% ডিএ যোগে মোট গিয়ে দাঁড়ালো 16%। এবং 1/4/2009 তারা ডিএ পাচ্ছে 22%। এই যে আমরা আগেই বলেছি রোপার দাবি মিলে আমরা কিন্তু এই 22% ডিএ যে দিয়েছে, তারপর থেকে 16% ডিএ রোপার 9 মেনে দাবি করিনি। তারপরে আসলো 1/12/2009। দেখুন 1/12/2009 সেখানে 16-র সঙ্গে আরও 6% ডিএ যোগে 22%। এই 16-র পরে যে 6%, সেখান থেকেই আমরা কিন্তু ডিএর যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেওয়া হবে বলেছিল, সেটা মান্যতা পাইনি বলেই আমরা মামলায় যাই। এটা আমরা বারবারই বলি। এবং তখন তারা, অর্থাৎ দিল্লি চেন্নাই কিন্তু 27% ডিএ পেতে শুরু করে, আমরা 22, তারা 27। নম্বর যে চার্ট, এবার 2 নম্বর চার্টটা লক্ষ্য করুন। এখানে তারিখ বলতে যেই ডেটে ডিএটা পেয়েছি আমরা পশ্চিমবঙ্গের কর্মচারী, তারপরে দিল্লি চেন্নাই। এবার 1/4/2010 আমাদের ডিএ এসে দাঁড়ালো 27%। তখন তারা পাচ্ছে, দিল্লি চেন্নাই পাচ্ছে ওই ডেটেই 1/4/2010 35। পরবর্তীকালে 1/12/2010 35 সে আসলাম আমরা। তখনও কিন্তু দিল্লি চেন্নাই অর্থাৎ কেন্দ্রীয় হারে, কেন্দ্রীয় নিয়মে যে ডিএটা পাচ্ছিল সেটা দিল্লি চেন্নাইও 35। দেখুন বারবার উঠে এসছে, যাদেরাও বলেছে যে 10 সাল পর্যন্ত তো যে ডিএটা কর্মচারী সমাজ পেয়েছে সেটা তো অনেকটাই সমতা ছিল। হ্যাঁ, সমতা তো ছিল, আমরা তো সেটা চার্ট করে দেখিয়ে দিয়েছি যে আমরা 1/12/2010 সেই সময় 8% ডিএ যোগে 27-এর সঙ্গে 8 যোগ করে 35% হয়েছিল। সেই সময় ওই শেষ ডিএ, বাম সরকারের শেষ ডিএ ওই 8%, সেটা যেটা দিয়েছিল 1/12/2010। আরও 2 কিস্তি কিন্তু মানে ভোজে ছিল আর কি বলতে পারেন, 10 আর 6। বাম সরকার দিল না, তারা ভেবেছিল ক্ষমতায় আসবে, বাম সরকার থাকলো না, কিন্তু তারা অর্ডারটা বার করতে পারতো যে জুলাই মাস থেকে আরও 2 কিস্তি দিয়ে দেওয়া হবে। 11 মে মাসে চলে গেল অর্ডারটা। যদি জুলাই 1 জুলাই 2011-তে 2 কিস্তি না হলেও 10% যদি দিয়ে যেত, তাহলেও কিন্তু তৃণমূলের ঘাড়ে আরও বেশি বোঝা পড়ত। বাম আমলে ডিএটার সমতা এসছিল সেটাও দেখিয়েছি। আর তৃণমূল সরকার পরবর্তীকালে যে 5-6 কিস্তি দিয়ে দিল, তাতে ডিফারেন্স হয়ে গেল 50%। ভাবুন 50%। তাহলে মানে আমাদের যে বঞ্চনার যে কতটা, সেটা তো স্বাভাবিকভাবে আমরা বারবার তুলে দিয়েছি। এবার লক্ষ্য করুন
যে কেন্দ্রের যে সপ্তম বেতন কমিশনে ডিএ দেওয়া শুরু হয়েছিল 1/7/2016 থেকে, আমাদের ষষ্ঠ, ওদের সপ্তম। আরেকবার লক্ষ্য করুন যে কেন্দ্রীয় সরকারের যে সপ্তম বেতন কমিশনের যে ডিএ দেওয়া শুরু হয়েছিল 1/1/16 থেকে 2% দিয়ে, কিন্তু আমাদের ষষ্ঠ বেতন কমিশন তখনও লাগু হয়নি, কিন্তু দিল্লি চেন্নাইয়ে আমাদের যদি না লাগু হয়, একটা জিনিস মনে রাখবেন, আমাদের যদি বেতন কমিশন লাগু না হয় তাহলে কিন্তু দিল্লি চেন্নাইতেও কিন্তু বেতন কমিশন লাগু হবে না। সরকারি কর্মচারীরা তো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, আমাদের বেতন কমিশন লাগু হলে ওদেরও লাগু হবে। তাহলে কি হলো, কি বললাম যে আমাদের ষষ্ঠ বেতন কমিশন তখনও লাগু হয়নি, কিন্তু 1/7/16 থেকে কেন্দ্রীয় সরকারের ডিএটা শুরু হয়ে গেছে সপ্তম বেতন কমিশনের 2% দিয়ে। তাহলে ডিএ কি হবে দিল্লি চেন্নাইতে? আমরা জাহান্নামে যাই, দিল্লি চেন্নাইকে তো ডিএ দিতে হবে, কারণ তাদের অর্ডার করেছে অ্যাজ পার সিপিআই অনুসারে। এইবার কেন্দ্রীয় সরকারের এই যাদের যে সেই সময়ও বেতন কমিশন মানে তাদের সপ্তম বেতন কমিশন লাগু হয়নি, এরকম অনেক সংস্থা আছে, কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় যে বিদ্যালয়গুলো, তাদের তো বেতন কমিশন লাগু একটু সময় বেশি লাগে। কেন্দ্রীয় সরকারের যে অটোনমাস যে বডি সেগুলোর পরে হয়, কিন্তু তারা তো কেন্দ্রীয় হারে ডিএ পায়, তাই তারা এআইসিপিআই অনুসারে, কেন্দ্রীয় সরকার এআইসিপিআই অনুসারে দেখলো যে ওল্ড বেতনে, নয়া বেতনে যে 2% ডিএ, নয়া বেতনে 2% ডিএ ওল্ড বেতনে, অর্থাৎ প্রিভিয়াস যে বেতনটা ষষ্ঠ বেতন কমিশনের কেন্দ্রীয় সরকারের, সেটাতে দেখালো 2% ইকুয়াল 7%। তারাও যেমন 125, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের শেষ ডিএ 125, তারপর সপ্তম বেতন কমিশন হয়েছে, তাহলে তারাও কিন্তু ওই যে 125-এর সঙ্গে 7 যোগে কত হলো 132% ডিএ পেয়েছে। আবার এই যে 132% দিল্লি চেন্নাই পেয়েছে, ভাবুন। আবার কেন্দ্রীয় সরকার আবার 2% দিল, তাদের অটোনমাস বডি আর আমাদের দিল্লি চেন্নাই। এই 2% অ্যাজ পার সিপিআই অনুসারে 4 হলো। দেখুন সিপিআই অনুসারে যে রেট 1 থাকে না, এখানে প্রমাণটা দেখুন। 2% প্রথম যে 1/7/2016-তে যে 2% 7 হলো অ্যাজ পার সিপিআই অনুসারে, পরে 1/1/17-তে 2% হয়ে গেল 4। তাহলে তখন 132-এর সঙ্গে আবার 4 যোগ হলো, অটোনমাস বডি আর আমাদের দিল্লি চেন্নাই 136। পরবর্তীকালে আরো একটা মজা দেখুন, 1/1/17-তে কেন্দ্রীয় সরকার 1%, অর্থাৎ এআইসিপিআই অনুসারে 1% ডিএ ঘোষণা হলো। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা তো বলেনি যে প্রথমে 4 কিস্তি হয়েছে, পরে 1% হলো কেন? এটা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এখানে তো মানতেই হবে। আবার দেখুন ওই 1% ডিএ অ্যাজ পার সিপিআই অনুসারে ওল্ড বেতনে প্রিভিয়াস ষষ্ঠ বেতন কমিশনে হলো 3%। তাহলে দেখুন যদি 2%টা 4 হয়, তাহলে 1% 3 হলো। তাহলে এটা কেন হলো? জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে যে ডিএটা হয়, সেইটার জল জ্যান্ত প্রমাণটাই আমরা তুলে ধরছি। 1% 3, তাহলে এই 136-এর সঙ্গে দেখুন 3 যোগে হয়ে গেল 139। তারপরে 1/1/18 আবার 2%, আবার 2%, সেই 2% ইকুয়াল হলো 3%। এইভাবে তারা 142 পায়, এইভাবে তারা কিন্তু ডিএটা পেয়ে যাচ্ছে। এইবার 1/1/19-এ এসে তাদের যখন এই কেন্দ্রীয় হারের যে ডিএটা সম্পূর্ণভাবে পেয়েছে এই দিল্লি চেন্নাই, এবার আমরা যখন 1/1/20-তে বেতন কমিশন লাগু হয়েছে, 1/1/21-এ যে আমরা
যে 4% ডিএ পেয়েছি, দিল্লি চেন্নাই কিন্তু কেন্দ্রীয় হারে ওই যে ডিএটা সেখান থেকে ষষ্ঠ বেতন কমিশনের ডিএ শুরু হয়েছে। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনে আবারও বলছি ডিএর প্রভিশন রাখেনি, ওটাকে একদম ডিলিট করে দিয়েছে, টোটালি ডিলিট করে দিয়েছে। এই কাজে সাহায্য করেছে ওই অপদার্থটা। কারণ একটা কথা তো শোনা যাচ্ছে, যেহেতু রোপা আইন মেনে তৈরি হয় অতএব সেই আইন মানতে হয়, কিন্তু সর্বোচ্চ আদালত তো সেই আইনটা সঠিকভাবে হলো কি না সেটা তো বিচার করে। কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বামফ্রন্ট সরকার সবসময় দিয়ে গেছে, তারা চলে যাওয়ার পর তৃণমূল সরকার এসে সেই ডিএটাকে নিজের ইচ্ছে মতো এক কিস্তি ছুড়ে দেবে, সেটা তো হবে না। দিল্লি চেন্নাইকে দিয়ে দিচ্ছে, এবং এখনো বলছি, এখনো দিল্লি চেন্নাই আজকের দিনে 55% ডিএ পাচ্ছে, আমরা পাচ্ছি 18%। আর এক কিস্তি ডিএ বাকি আছে সপ্তম বেতন কমিশনের। আমি আবারও বলেছি 2 হবে বা 3 হবে, সেটা পুজোর আগে না হলে কালী পুজোর আগে, দেওয়ালির আগে হবে। 2-1 দিনের মধ্যে ঘোষণা হবে। এবং ঘোষণা হলে পরে কেন এখনো কেন্দ্রীয় সরকারের যে বেতন কমিশন ঘোষণা হলেও এখনো চেয়ারম্যান নিয়োগ হয়নি, কাজ শুরু হয়নি? এটা যদিও হওয়া উচিত, অন্যান্য অনেক কাজ আছে, কিন্তু ওই যে 55 সঙ্গে 2 কি 3 হবে, সেই যে টোটাল ডিএটা এবার ওই যে সপ্তম বেতন কমিশনের যে বেতনের সঙ্গে মার্জ হয়ে একটা বুস্টিং দিয়ে অষ্টম বেতন কমিশনের নয়া বেতন লাগু হবে, এবং সেই নয়া বেতন লাগু হওয়ার পরে একটা ফর্মুলাতে আনবে। যেমন এখন আমরা পাচ্ছি 2.57, পরবর্তীকালে 2.28 হতে পারে, সম্ভাবনা বেশি, ডবলেরও বেশি এবার হবে বলে শুনছি অ্যাজ পার সিপিআই অনুসারে। অর্থাৎ যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হবে, যে ফর্মুলায় ফেলে কেন্দ্রীয় সরকারের নয়া বেতন লাগু হবে, ঠিক সেভাবেই এখানে তার ব্যতিক্রম করতে পারবে না। এখানে কিন্তু তৃণমূল সরকার তার ব্যতিক্রম করতে পারবে না, অবশ্য থাকলে বলছি। কারণ এটা কিন্তু বেতন কমিশনের যে নয়া বেতনটাও কিন্তু অ্যাজ পার সিপিআই অনুসারে যে মূল্যসূচক, সেই মূল্যসূচক অনুসারেই ফিক্সেশনটা হয়। অর্থাৎ টোটাল যে ডিএটা মূল বেতনে যুক্ত হয়ে আমাদের নয়া বেতনের লাগু হয়। ভালো থাকবেন, নমস্কার।